আমরা শিরোনামগুলো দেখে নিলাম এবং আজকে আমরা দিনভর আসলে এই শিরোনামগুলোতেই ছিলাম সব গণমাধ্যম কর্মীরা। আমরা একটু আলাপে ফিরতে চাই। ব্যারিস্টার আবু বকর মোল্লা, একটা প্রশ্ন আসলে করে গিয়েছিলাম আপনার কাছে, তবে বলে রাখি দর্শক, এই ফাঁকে আরও দুজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান পিপিএম এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যারিস্টার আবু বকর মোল্লা, একটা বিষয় একটু প্রশ্ন করে গিয়েছিলাম। আজকে 7 তারিখে আমরা পা দিলাম, তার মানে বোঝা গেল হাতে আর 5 দিন মতো আছে। 5 দিন পরেই জাতীয় নির্বাচন, ইনফ্যাক্ট 5তম দিনেই আসলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সেই সময় মাঝখানে কেবল 4টা দিন আছে। ঠিক এই সময়টাতে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী তিনি মোটামুটিভাবে বেশ বড় একটা জায়গায় অনুষ্ঠান, সেখানে তিনি বলে দিলেন জামাত ইসলামীকে ভোট দেয়া জায়েজ হবে না, ভোট দেয়া হারাম, নানা কিছু। তারা মদিনা ইসলামের সাথে তাদের সম্পর্ক নেই, মওদুদী ইসলাম প্রচার করে নানা কিছু। মানে ভোটারদের মধ্যে আসলে কি ধরনের প্রতিক্রিয়া আসলে পড়তে পারে এই সময়টাতে এরকম একটা মন্তব্য এরকম একজন ব্যক্তির কাছ থেকে আসা? জি ধন্যবাদ। প্রথমত আমি যে কথাটি বলছি যে উনি তো রাজনীতিবিদ না। উনি রাজনীতির ব্যাপারে এইভাবে সরাসরি কথা বলা ভোটের মাত্র 7 দিন আগেই এটি অশোভন, এবং আমি মনে করি এটি ওনার অনধিকার চর্চা। যে বিষয়ে উনি এক্সপার্ট না সে বিষয়ে কথা বলা ওনার সুন্দর হয়নি এটা। এবং আমি মনে করি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বিকশিত হওয়ার পথে এই ধরনের ইরেসপন্সিবল কমেন্ট, কথাবার্তা এগুলা বাধাগ্রস্ত করবে। আর ভোটারদের উপর প্রতিক্রিয়া, আমি যে কথাই বললাম যে ওনার রাজনৈতিক সচেতন মহলের উপর ওনার প্রভাব তেমন নাই। আর কেউ যদি বলে যে উনি হেফাজতের আমির, হেফাজতের বড় অংশ তো জামাতের সাথে, আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের 2 অংশ, খেলাফত আন্দোলন, নেজাম ইসলাম পার্টি, এই বড় দলগুলো কিন্তু জামাত ইসলামের সাথে, তারপর হেফাজতের সাথে কিছুটা সম্পৃক্ততা ছিল শাসনতন্ত্র আন্দোলনের, তারা আলাদা। তো এখন বাবুনগরী সাহেব পুরোপুরি হেফাজতকে ওন করে না। উনি একটা কমিটি হয়েছে আরেক ওনার বিপ্লবী বাবুনগরীর ইন্তেকালের পরে উনি যখন হেফাজত সত্যিকার অর্থেই not as হেফাজত what we have seen in 2013, সেই হেফাজত তো আর নাই। আর বর্তমানে হেফাজতের যে দলগুলো সেখানে ছিল হেফাজতের কমিটি, তারা তো অধিকাংশ জামাতের সাথে। আমি আসলে আপনাকে এই প্রশ্নটা এই কারণে করলাম যে আমি মনে করতে পারি আপনার সঙ্গে যখন 2-3 মাস আগে কথা হচ্ছিল, তখন আমরা জানছিলাম যে সমস্ত ইসলামিক দলগুলো ওয়ান বক্সের মধ্যে ভোটটা রাখতে চায়। সেই জায়গা থেকে সেই আরেকটি দল এইভাবে বক্তব্যটা দেয়াটা এটা অপ্রত্যাশিত নিশ্চয়ই অনেকের কাছে। আবার দ্বিতীয় বিষয়, ইসলামিক দল না, সেখানে আমি যে কথাটি বলছিলাম অধিকাংশ দল জামাতের সাথে। সুতরাং ওনার এই বক্তব্যটি ইসলামী যারা ভোটার, ইসলাম প্রিয় ভোটারদের উপর ওনার কথার কোনো প্রভাব হবে না। আর বাংলাদেশের জনগণ বোঝে যে কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়া উচিত, এবং বাংলাদেশের রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য, উন্নয়নের জন্য, সুশাসনের জন্য, যে কথাটি আপনি অ্যাপলের সাহেবকে প্রশ্ন করেছিলেন, সুশাসন, গণতন্ত্র, দুর্নীতিহীন সমাজ ও রাষ্ট্রের জন্য তারা সত্যিকার অর্থে ইফেক্টিভ হবে, এটা বাংলাদেশের সচেতন ভোটাররা এটা বুঝে, এটার ভিত্তিতেই তারা ভোট দেবেন। বাবুনগরীর এই ধরনের ইরেসপন্সিবল কথাবার্তায় কোনো ধরনের প্রভাব হবে বলে আমি মনে করি না, মনে করার কোনো কারণ নেই। আমি একটু রাজনৈতিক বিশ্লেষকের মতামতে তাহলে টেনি, অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন। প্রথম কথা হচ্ছে, প্রান্তিক অঞ্চলের মানুষ তারা আসলে সমস্তটা বিশ্বাসের শক্তিতেই চলেন। তারা আসলে বাস্তব জ্ঞান নেন এবং আশপাশের মানুষদের, প্রার্থীদের তারা যে বক্তব্যগুলো দেন সেই বক্তব্যগুলো তারা বিশ্বাস করেন এবং ভোট দেন। প্রান্তিক অঞ্চলের মানুষ এভাবেই সহজ সরলভাবেই আসলে বাংলাদেশের প্রতিনিধিত্বগুলো করেন। তাদের কাছে যখন এক এক সময় এক এক মেসেজ আসে, যেখানে জামাতে আমির কখনো শীতল পার্টি পাচ্ছেন, সেই পার্টিতে তিনি একটু শুচ্ছেন, মানুষের কাছে যাওয়ার একটা চেষ্টা করছেন, অন্যদিকে আর এক ধরনের রাজনৈতিক রেটরিক বক্তব্য থাকবে, কিন্তু এরকম বক্তব্য যদি এসে পড়ে যে অমুক দলকে ভোট দেওয়াটা জায়েজ হবে না বা হারাম, তখন আসলে সাধারণ মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় আর কি? ধন্যবাদ। সত্যিকার অর্থে রাজনীতি এবং গণতন্ত্রের যে প্রক্রিয়া এবং আমরা আসন্ন নির্বাচনের প্রতিযোগীদের কাছ থেকে যেরকম বক্তব্য দেখছি, সবকিছু মিলিয়ে ক্ষমতার রাজনীতিতে এটা প্রতিযোগিতাটা থাকবে। এবং আমরা যদি দেখি এই যে মন্তব্যের কথা বলা হচ্ছে, এই মন্তব্যটা কিন্তু একদম নতুন কোনো মন্তব্য নয়। উনি আগেও মন্তব্য করেছেন। উনি একজন বিদগ্ধ আলেম এবং তার
যে এখানে যে হাটহাজারী মাদ্রাসা এবং এই যে কওমি মাদ্রাসার একটা বড় অংশের তারা নেতৃত্ব দিচ্ছেন, এবং তার এই মন্তব্য কিন্তু আজকে নতুন নয়, এবং এটা তাদের বিশ্বাসের একটা অংশ, এবং তারা দীর্ঘদিন ধরে যেভাবে তারা দেখেন সেটারই বহিঃপ্রকাশ তিনি আবার পুনরাবৃত্তি করেছেন। সুতরাং এই ধরনের মন্তব্য আমি নতুন নয়, এবং এটা একদম এটা যে ভোটের ইম্প্যাক্ট ফেলার ক্ষেত্রে যে নতুন করে কিছু তৈরি করবে সেরকমও নয়। তবে ওনার যারা অনুসারী এবং কওমি মাদ্রাসার ওনারদের যারা অনুসারী, তারা একটা শক্ত এক ধরনের ভাবে বিশ্বাস করে এবং তাদের নেতৃত্বকে তারা অনুসরণ করে। তাদের কাছে এই বার্তা তারা অনেক আগে থেকেই আছে যে ওনার যে মন্তব্য সে ধরনের আছে। এখন এটার প্রভাব জনগণের কাছে অবশ্যই গুরুত্ব, আমি যেটা বললাম যে তার যে অংশ, তার অনুসারী, তারা এটাকে তাদের উপর প্রভাব থাকবে এবং আছে। এবং এটা আপনি যদি দেখেন আজকে আমাদের সমাজে যে ধর্মচর্চার যে জায়গা, সেখানে বিভিন্ন স্কুল অফ থট আছে। আর যেহেতু ইসলাম এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার আমাদের এই সমাজ ব্যবস্থায় আছে, সেখানে ধর্ম কিভাবে ব্যবহার হবে, এবং সেখানে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল তার ধর্মের ব্যবহার নানান ভাবে নানান দিক থেকে করে, যেটা তারই এক ধরনের বহিঃপ্রকাশ। এই ধরনের প্রতিক্রিয়াগুলো আসছে কারণ কি, কেউ দাবি করছে তার জায়গা থেকে যে তারা যে ধর্মীয় ভাবে প্রতিনিধিত্ব করছে, নানান রকম আশ্বাস, যে বক্তব্য, এগুলো হচ্ছে কি সমাজের স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া। সুতরাং এগুলো একদম বিচ্ছিন্ন কোনো ঘটনা না আমি মনে করি, এবং এইটা উপর প্রভাব ফেলবে তার অনুসারীদের কাছে। যারা এই মতাদর্শে বিশ্বাস করে না তাদের কাছে এটা খুব বেশি প্রভাব ফেলবে না, সেটাই স্বাভাবিক। আমরা গ্রামের প্রত্যন্ত মানুষ, যেটা আপনি হ্যাঁ একদম খুব চমৎকার করে আসলে আপনি ব্যাখ্যা করেছেন। আসলে এইরকম বক্তব্য আসলে ইউটিউবে ঘাটলে অনেক আগে থেকেই আমরা দেখতে পাই, এরকম অনেক টুকরো টুকরো মন্তব্য আছে। তবে এরকম বড় পরিসরে এরকম মন্তব্যই শিরোনাম হয়ে উঠলো সাম্প্রতিক সময়ে বোধহয় এখনই। আমি একটু জনাব ওয়াহিদুজ্জামান আপনার একটা ছোট মন্তব্য নিতে চাই, কারণ এই আলাপটা যখন হচ্ছিল, এই কথাটা যখন আসলে মহিবুল্লাহ বাবুনগরী বলছিলেন, এরপরে তিনি চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন দেওয়ার কথাও বলেন। মানে প্রথম কথা হচ্ছে বিএনপি নিজস্ব রাজনীতির একটা প্যাটার্ন আছে, সেভাবে তারা রাজনীতি করেন, এবং সরোয়ার আলমগীর তিনি স্থানীয় পর্যায়ে পরিচিত, তারও একটা জনপ্রিয়তা সেখানে আছে। মাঝখান থেকে মহিবুল্লাহ বাবুনগরীর এই ইঙ্গিত দেয়া বক্তব্যটা দেয়া জামাতকে নিয়ে, এবং পরবর্তীতে আবার ধানের শীষের প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা বলা, হিতে কি বিপরীত হতে পারে? দেখুন, এখানে হিতে বিপরীত হবে কিনা বা ভোটাররা কনভিন্সড হবেন কিনা, এটা তো আপনি আমি এখানে বসে নির্ধারণ করতে পারবো না, তাই না? না, একজন মানুষ কে কাকে ভোট দিবেন এটা তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, হয়তোবা সামনে আরো সিদ্ধান্ত নেবেন। এখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেউ যদি ধর্মকে অপব্যাখ্যা করে, সেটাকে আরেকজন ধর্মীয় ব্যক্তি সেটার প্রতিবাদ করতে পারেন, সেটা নিয়ে তিনিও একটা ফতোয়া দিয়ে দিতে পারেন। এখন সেটা যাচাই বাছাই করার দায়িত্ব জনগণের। আপনি প্রথমে এখানে জামাত ইসলামীর প্রতিনিধি যিনি আছেন, উনি নিজেও হয়তো বিশ্বাস করেন না যে জামাত ইসলামীতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, বা কবরে চতুর্থ কোশ্চেন করা হবে যে তুমি কোথায় ভোট দিয়ে আসছো, এগুলো নিশ্চয়ই বিশ্বাস করেন না। কিন্তু এইগুলো বা এই যে জামাতের প্রার্থী খুবই আমাদের পছন্দের ছোট ভাই মাসুদ, আমরা শেখ হাসিনার এগেনস্টে আন্দোলন করেছি, তাকে আমি অবাক হয়ে গেছি, সে জান্নাতের টিকিট বিক্রি করছে। কে কে জান্নাতের টিকিট পাইছেন? আপনি পাইছেন জান্নাতের টিকিট? জান্নাতের টিকিট তো মানুষ দিতে পারে না। এখন এটা যদি একজন ইসলামিক স্কলার বলেন, ক্লারিফাই করে দেন যে না, এটা কে বলেছে? মাসুদ আপনাদের মাসুদ ভাই এই কথা বলেছেন জান্নাতের টিকিট? জি 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 জি, আপনি গুগল করেন, ভিডিও আছে, ফেসবুকে, সব জায়গায়। মাসুদ ভাই মনে হয় ওইভাবে বলেননি। না, ওইভাবেই বলছেন উনি, এবং আপনাদের আমির হামজা বলছেন, সেভারাল ক্যান্ডিডেটস আপনাদের। প্রথম কথা হচ্ছে যে অস্বীকার করবেন না, কাইন্ডলি অস্বীকার করবেন না, মিথ্যা কথা বলাও ইসলাম। আমাকে তো বলতে হয়, প্রথম না, আপনি বলবেন। আমি তাহলে আবু বকর আপনার কাছে আসবো, আমি একটু শুনে নিই, আমি একটু সংক্ষেপে শুনে নিই ওয়াহিদুজ্জামানের কথা, তারপর আপনার কাছে আসবো। জি ওয়াহিদুজ্জামান, জি। অস্বীকার করবেন না, আপনি বলতে পারেন ভুল বলেছেন, স্লিপ অফ টাং বলেছেন, আমরা এইভাবেই বলা আমাদের ঠিক, কিন্তু অন রেকর্ড ওনারা বলেছেন
আমি আমরা হামজা একটু শুনতে বলেছেন চাই, মাসুদ ভাই জান্নাতের টিকিট বলেছেন, আমরা একটু শুনতে চাই, আপনি একটু যদি আমাদেরকে প্লে করে শোনান। এটা তো আপনি যারা আমাকে অবকর মোল্লা, এটা তো সময় দিলে কথা আমি আপনাকে প্রসঙ্গে শোনাতে এলো। পারবো। এই মুহূর্তে নিয়ে আসি নাই, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি এটা অনলাইনে আছে, উনার ফেসবুক পেজ থেকে উনি ঘোষণা করেছেন এটা। আচ্ছা, আমরা আচ্ছা, ঠিক তারপরে আছে, এগোই, আমরা তারপরে শুনবো এগোই আপনার জনাব কাছে। ওয়াদুজ্জামান। আমি শোনাবো আপনাকে। জি। ওকে, নেক্সট কোনো একটা ইস্যু আমি আপনাকে শোনাবো। আপনাদের যত নেতা বলেছেন জান্নাতের টিকিট বিক্রির দেখেন, কথা, আমাদের কোনো দায়িত্বশীল নেতা এই ধরনের কোনো কথা বলেন নাই। এখন I can tell you এটা বলতে পারেন যে তাহলে আপনারা আমাদের বলতে এটা পারেন এটা এটা যে এটা অনেকেই প্রশ্ন করে জনাব আবু বকর মোল্লা। আমি আপনার কাছে আসবো আবার। হ্যাঁ, জনাব ওয়াদুজ্জামান, আমি আপনার কাছে আসবো। আমি ছোট্ট করে একটা বিষয় একটু জনাব আবু বকর মোল্লা আপনার কাছে একটু আসি। মানে এটা প্রায় শোনা যায় যে যখন আসলে বেফাস মন্তব্য কেউ করে বসেন, তারপরে বলা হয় কোনো দায়িত্বশীল নেতা এটা করেননি। মানে বেফাস মন্তব্য করার আগে তাকে দায়িত্বশীল থাকে, আর বেফাস মন্তব্য করার পরে দায়িত্বশীল হন না। না, দেখুন, না, দেখেন, বিএনপির স্ট্যান্ডিং কমিটি আছে, বিএনপির হায়ারার্কি আছে, জি। পলিটিক্যাল লিডারশিপের হায়ারার্কি আছে না। জি, জি। এখন ধরেন মির্জা ফখরুলের একটা কথা, আর ওই যে ধরেন পঞ্চগড়ের একটা ওয়ার্ড পর্যায়ের নেতার এক কথার মূল্য তো সমান না। একটা পার্টির অবস্থান নির্ভর করবে মির্জা ফখরুল কি বলেছে, তারেক জিয়া সাহেব কি বলেছে, স্ট্যান্ডিং কমিটি কি বলা হচ্ছে, পার্টির পার্মানেন্ট পলিসি কি। পঞ্চগড়ের থানার ইউনিয়নের একজন নেতা যদি কথা বলে, এটা পার্টিকে রিপ্রেজেন্ট করে না। তো আমি যে কথাটা কিন্তু বলছি, পঞ্চগড়ের ওই নেতা তো ওই এলাকার জনগণকে তো রিপ্রেজেন্ট করছে, তাই না? ওই এলাকার জনগণকে তো রিপ্রেজেন্ট কিন্তু করছে। ওইটা পার্টির পজিশন হয় না, ওইটা পার্টির পজিশন হয় না। বিএনপির একজন ওয়ার্ডের নেতার কোনো বক্তব্য আর তারেক জিয়ার বক্তব্য, মির্জা ফখরুলের বক্তব্যের সেম ভ্যালু হয় না। এটা নর্মাল কমন সেন্স। জামাত ইসলামীর বিএনপির পার্টির পজিশন এন্ড জামাতের পার্টির পজিশনকে আমরা মূল্যায়ন করতে হবে। জামাত ইসলামী পলিটিক্যালি কখনোই এই স্ট্যান্স নেয়নি এই জামাত ইসলামীকে ভোট দিলে জান্নাতের টিকিট কেউ পেয়ে যাবে। জামাত ইসলামীর কোনো নেতা এই ধরনের কোনো কথাবার্তা বলেন না, এবং এটা জামাত ইসলামী ওন করে না। আর মাসুদ ভাই অবশ্যই বড় নেতা, উনি যে মাসুদ ভাইয়ের কথা বলেছেন, জামাত ইসলামীর অন্যতম একজন বড় নেতা, ঢাকা মহানগরীর উনি সেকেন্ড ও থার্ড লিডার্স। যদি উনি এই কথা বলে থাকেন, আমি যতটুকু জানি উনি এই কথাটা বলবেন না, কারণ উনি জামাত ইসলামের পলিসিটা জানেন। এখন উনি বলছেন যে, অ্যাপোলো ভাই বলছেন যে মাসুদ সাহেব এই কথাটি বলেছেন, বাট আমি বলছি আমরা মাসুদ সাহেবের কাছে শুনতে চাই, অ্যাপোলো সাহেবের কাছে, মানে যদি উনি প্লে করে শোনাতেন, অথবা আমরা যদি কেউ যদি আমাদেরকে অ্যাসিস্ট করতেন, আমার জানা মতে উনি এই কথা বলবেন না, আমার দৃঢ় বিশ্বাস। কারণ জামাত ইসলামীর পলিটিক্যাল স্ট্যান্ড এটি নয়। জামাত ইসলামী দলীয়ভাবে কখনোই এই কথা প্রমোট করে না যে জামাত ইসলামীকে ভোট দিলে জান্নাতে যাওয়া আচ্ছা, যাবে। আপনার বক্তব্য স্পষ্ট। এবার একটু ওয়াদুজ্জামান আপনি যদি শেষ করে দিতেন আর কি। জি। ওকে, তো এটা প্রমাণিত, এটা বিভিন্ন মিডিয়াতেও এসেছে। জি। মাসুদ এটা বলেছেন জি। যে কে জান্নাতের টিকিট পেয়েছেন, হাত উঁচু করে বলেছেন, রীতিমতো কার্ড দেখিয়ে বলেছেন যে কে জান্নাতের টিকিট পাইছেন। এনিওয়ে, এখন এইটা যদি হেফাজতের একজন আলেম, একজন স্কলার, ইসলামিক স্কলার, তিনি যদি বলেন যে এটা বলা হারাম, বা উনি যদি এই ধরনের ফতোয়া দেন, আমি ইসলামিক স্কলার না, আমরা হয়তো এটা বিবেচনা করতে পারি। কিন্তু গ্রামের মানুষ বা সাধারণ মানুষ যারা, তারা যদি বিবেচনা করেন যে এই কথার উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেবেন, তাহলে তো আমি কোনো মানে এটা নিয়ে কোনো তর্ক করার কোনো অবকাশ দেখি না। আমার যদি সিদ্ধান্ত হয় আমি এই ইসলামিক সিদ্ধান্ত মেনে আমি ভোট দিতে যাব, আমি যাব। যদি মনে হয় আমি যাব না এই ইসলামিক সিদ্ধান্ত মেনে ভোট দিতে, সেটা ভোটারের সিদ্ধান্ত, ভোটার ডিসাইড। ওকে, একদম পরিষ্কার। আমি একটু শেষ মন্তব্যটা আপনার কাছ থেকে একটু নিতে চাই জনাব মেমে আজিজ, কারণ আমরা আসলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি দেখব, তারা কি করবেন কি করবেন না সেই সমস্ত কথাগুলো শুনবো, কিন্তু এর মাঝখানে যদি পার্টিকুলার বলে দিই জায়েজ না এটা সেটা, মানে এটা আসলে ভোটারদের সাইকোলজি অন্যদিকে চলে যায় কি। আমি বলি যে মাসুদ সাহেব এই কথা বলেছে, আচ্ছা, এটা আমিও দেখেছি, আমার কাছে মোবাইলেও আছে, আমি মোবাইলে অনেক আছে। তারপরে শাহজাহান চৌধুরী সাহেব এমপি প্রার্থী, সে তাক দেখলে তো চন্দ্র খেলায় যায়, সূর্য খেলায় যায়, এই কথা বলে। জান্নাতের শোকজ করা হয়েছিল, ওনাকে শোকজ করা হয়েছিল। শোনেন, ব্যারিস্টার সারোয়ার সাহেব, ওনার মতো ব্যারিস্টার, উনি তো বলে যে 72 কাতার হবে, যদি বেচতে 72 প্রথম কাতারে বেচতে যেতে চান তাহলে দাঁড়িপাল্লাকে ভোট দিতে হবে। এটা তো কবির সমানে বলতেছে, এবং এটা তো বলতেছে যা, এটা তো স্বীকৃত যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেস্তে যাওয়া যাবে, এটা অধিকাংশই। হ্যাঁ, এমনকি জামাতের সেক্রেটারি জেনারেল বলছিল আল্লাহ তৌফিক দিয়েছে আমরা কোরআনের আইন বদলায় ফেলবো। এখন তো বদলাতেছে, কারণ এখন তো শরিয়া আইন, এই যে ইসলামের অনেকগুলো সেক্ট আছে,
যে এখন বলা হচ্ছে যেমন ইসলামিক আন্দোলন বাংলাদেশ তার যে পীর সাহেব প্রধান, তিনি তো বলেছিল যে আপনার যদি কোনো বামপন্থীরাও কোনো দেশের শাসন বাড়ে যায় সেখানেও ইসলাম কায়েম হতে পারে, কিন্তু জামাত যদি যায় সে ইসলাম কোনোদিন কায়েম হবে না। তো আমার কথা হচ্ছে যে এখানে যেহেতু ধর্মের আপনি কি চরমনের রাজনীতি করেন আজিজ সাহেব? আপনি চরমনের রাজনীতি আপনি করেন? কিন্তু আরেকবার এরকম বেয়াদবি করছেন। না, না, আপনি আরেকবার বেয়াদবি করছেন। আপনি জামাতের নিচে একটা activities কথা আমার বলেন। কাছে আনেন কেন? শুনেন, শুনেন।